একটা ইমেইল প্রতিদিনের মতো আজকেও আমি একটা ইমেইল দিয়েই শুরু করছি। ওকে। ইমেইলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। আ আ তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের পেজগুলোতে এসে আপনি জানিয়ে দেবেন। লিখছেন, "হ্যালো রাসেল ভাই, আমি রিয়াদ বলছি। আমি ইউরোপের একটি ছোট্ট দেশ এস্তোনিয়া থেকে লিখছি। আমি ভূতোসমের একজন নিয়মিত শ্রোতা। চেষ্টা করি এপিসোডগুলো শুনতে, তবে সবসময় কাজের ব্যস্ততার কারণে শোনা হয় না। আমি আপনার সাথে যেই ঘটনাটি বলতে চাইছি সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম রিয়াদ। আমি বর্তমানে ইউরোপের ছোট্ট একটি শহরে বসবাস করি এবং এস্তোনিয়া ফিনল্যান্ড ও রাশিয়ার মাঝামাঝি অবস্থিত। যে দেশের লোক সংখ্যা মাত্র ১৩ লক্ষ। এদেশে আমি গত ২০০৬ সালে অ্যানথ্রোপোলজির ওপরে মাস্টার্স করার জন্য আসি। বর্তমানে আমি এখানকার একটা শহর যেটার নাম হচ্ছে তালিন, সেখানে বসবাস করছি। আমার লেখাপড়ার বিষয়বস্তু এটার কারণেই আমাকে প্রায় সময়ই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে রিসার্চ করতে হয়। কিছুদিন আগে আমার প্রফেসরের নির্দেশে আমি ও আমার সাথে আরো ৩ জন মিলে তালিন শহরের পাশে ওল্ড টাউন নামে একটি জায়গায় যাই। বলে রাখা ভালো যে এই ওল্ড টাউন জায়গাটি আমাদের পুরান ঢাকার মতন। তবে এখানে খুব কম মানুষ বসবাস করে। বেশিরভাগ বাড়িগুলোই ফাঁকা এবং দেখতে সবগুলো বাড়ি একই রকমের। বাড়িগুলো এবং বাড়িগুলোর পাশে বেশ কিছু পুরনো স্থাপনা। দিনের বেলায় দর্শনার্থীরা ভিড় জমায় এই স্থাপনাগুলো দেখার জন্য। আর ২য় বিশ্বযুদ্ধের সময়কালের অনেক জিনিসপত্র এখানে এই শহরে পাওয়া যায়। সেদিন আমি ও আমার সাথে ৩ জন মিলে আমরা একটি পুরনো স্থাপনার মাঝে প্রবেশ করি। যদিও এর আগে অনেকবার অন্য স্থাপনায় গিয়েছিলাম, কিন্তু গবেষণা করেছি। তবে এটা ছিল সম্পূর্ণ ভিন্ন। এক অন্যরকম অভিজ্ঞতা। স্থাপনাটি ছিল ৪ তলা বিশিষ্ট। স্থাপনার ভেতরে সূর্যের আলো প্রবেশের কোনো জায়গা নেই, নেই কোনো জানালা। একটি মাত্র সিঁড়ি, তাও আবার এতটাই সরু যে একজন মানুষের উঠতে কষ্ট হবে। স্থাপনার আরেকটি চমক হলো সিঁড়িটি শুধু ওপরের দিকে নয়, বরং মাটির গভীরেও চলে গেছে। মাটির নিচে রয়েছে আরো ২ টি তলা। আমাদের প্রজেক্টটা ছিল মাটির নিচের তলার জিনিসপত্র তথ্য নির্ণয় করা। আমাদের ৪ জন হাতে টর্চ নিয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাটির নিচতলায় সিঁড়ি বেয়ে চলে যাই। মাটির নিচে ১ম তলায় কিছু পৌরাণিক জিনিসপত্র থাকলেও ২য় তলায় কিছু চমকপ্রদ জিনিস ছিল। তার মধ্যে ছিল ২য় বিশ্বযুদ্ধের সময়কার হামলা করা বোমার কিছু অংশ, মানুষের খুলি, কিছু ধাতব পাত্র ও ধাতবের তৈরি বড় বড় কলসির মতো। আমরা আমাদের ডিভাইস দিয়ে জিনিসগুলো পরীক্ষা করতে চাই। মানে করতে হঠাৎ একটি জায়গায় আমার চোখ আটকে যায়। একটি মরচে ধরা ৪ কোনা ধাতব কৌটা, যেটার গায়ে কিছু একটা লেখা। যে লেখাটা কোনোভাবেই ওই মুহূর্তে লাইটের আলোয় পড়তে পারছিলাম না। কিন্তু কেন যেন আমার খুব আগ্রহ জন্মে সেই ধাতব কৌটাটির ওপর। হয়তো সে ধাতব কৌটাটি অন্যান্য জিনিসগুলো থেকে কিছুটা ব্যতিক্রম ছিল। সেই কারণেই আমি ওই ধাতব কৌটাটি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ল্যাব টেস্ট করার জন্য আমার সাথে নিয়ে যাই এবং ল্যাবে জমা দিয়ে আমি আমার বাসায় ফিরে আসি। সেদিন একটু রাত করেই ঘুমাই। ঘুমের মাঝে আমি একটি অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পাই। স্বপ্নে আমি নিজেকে একটি জঙ্গলের মাঝে একটি লেকের পাশে দেখতে পাই, যেখানে আমি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছি। সকালবেলা ঘুম ভাঙার পর আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না এরকম স্বপ্ন কেন দেখলাম। পরের দিন সকালে নাস্তা সেরে হাতে একটা কফি নিয়ে ইউনিভার্সিটির দিকে চলে যাই। ল্যাবে গিয়ে আমি কৌটাটি খোলার চেষ্টা করি এবং অনেক চেষ্টার পর ধাতব কৌটাটি অক্ষত অবস্থায় খুলতে সক্ষম হই। জং পড়ে থাকা সেই কৌটাটির ভেতর অনেক পুরনো একটি ছোট্ট কাগজ পাই, যেটা দেখতে কিছুটা
পুড়ে যাওয়া কাগজের মতো। অর্থাৎ হলুদ রঙের কাগজে যদি অনেকদিন ভাঁজ করে রেখে দেয়া হয় তাহলে যেই লালচে ধূসর রং ধারণ করে সেরকম। দেখে মনে হচ্ছে এটি ২য় বিশ্বযুদ্ধ কিংবা তার আগের সময়কার। কাগজটি খোলার পর আমি একটি অদ্ভুত রকমের নকশা এবং কিছু লেখা দেখতে পাই। লেখাটি রাশান ভাষায় ছিল আর আমি এই ভাষা জানি না বলে কাগজটি রাশান জানে এরকম একজন রিসার্চারের কাছে পাঠিয়ে দিই। সে কাগজটি স্ক্যান করে পরীক্ষা করতে শুরু করে। পরদিন সে আমাকে জানায় যে কাগজের রাশান ভাষায় তাদের পৌরাণিক এক দেবতার নাম এবং কিছু মন্ত্র আছে। সেই সাথে এই নকশার কথা জিজ্ঞেস করলে জানা যায় এটি একটি জায়গায় নকশা যেটা কিনা কেইলা নামে এটি গ্রাম নির্দেশ করে। এটা জানার পর এই বিষয়টি নিয়ে আমাদের টিমের আগ্রহ আরও বাড়তে থাকে। পরদিন সকালে কেইলা গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিই। নকশা থেকে পাওয়া ধারণা অনুযায়ী আমরা গ্রামের ভেতরে একটি জঙ্গল আছে সেখানে যাই। আমরা জঙ্গলের ভেতর প্রায় ২-৩ কিলোমিটার হাঁটতে থাকি শুধুমাত্র সেই নকশাটির পরিশেষ দেখব বলে। বলে রাখা ভালো, ওই গ্রামের মানুষজনের কাছ থেকে শোনা ওই জঙ্গলে নাকি দিনের বেলাতেও মানুষ যাতায়াত করে না। কি নাকি সমস্যা হয়। আর এই জঙ্গলটা গাছগাছালিতে এতটাই ঘন যে সূর্যের আলোটুকুও ঠিকভাবে পৌঁছয় না। অবশেষে নকশা অনুযায়ী জঙ্গলের মাঝে একটি জায়গায় রাস্তা শেষ হয়ে যায় এবং অন্য দিক থেকে রাস্তা এসে ঠিক একই জায়গায় মেলে। বলা যায় আমরা একটি গোল চত্বরে পৌঁছে যাই। আমাদের সেখানে ছোট্ট একটি লেক দেখতে পাই। কিন্তু লেকটা দেখার পরে আমার শরীরটা কেমন যেন করে ওঠে। কারণ ঠিক এইরকম দেখতে একটা লেক আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছিলাম। লেকের পানি থেকে কেমন যেন তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। আর লেকের প্রায় শুকিয়ে যাওয়া পানি ছিল কালো বর্ণের। আমার টিমের একজন যার নাম ছিল অ্যান্ড্রু লেকের ঠিক দক্ষিণ পাশে দুটো গাছের মাঝামাঝি একটি উঁচু জায়গায় আবিষ্কার করে যেটা কিনা নকশায় নির্দেশ করা ছিল। আর নকশায় এও বলা ছিল যে ওই উঁচু জায়গাতে দেবতার প্রাণ শক্তি লুকায়িত আছে। আমার টিমের অ্যান্ড্রু ছিল ক্যাথলিক আর বাকি দুজন ছিল নাস্তিক। তারা ডিসিশন নেয় যে তারা ওই উঁচু জায়গাটিতে ঘুরে দেখবে কি আছে। কিন্তু আমার কেন যেন খুব বেশি একটা ভালো লাগছিল না। বারবার গত রাতের স্বপ্নের কথা মনে পড়ছিল। খোঁড়াখুড়ি করার যন্ত্রপাতি না থাকায় সেদিন আমরা ফিরে চলে আসি। সেদিন রাতে বাসায় এসে নিজের রান্না ও ডিনার শেষে অনেক লেট হয়ে যায় আমাদের বিছানায়। পিঠ লাগাতেই ঘুম চলে আসে। কখন যে ঘুমিয়ে যাই নিজেই টের পাইনি। কিন্তু রাতেও আমি সেই আগের রাতের স্বপ্ন, সেইম স্বপ্নটা দেখতে পাই এবং আরো দেখতে পাই যে কে যেন একজন আমাকে বলছে সেই জঙ্গলের মাঝে লেকের কাছে না যেতে। বারবার আমাকে হাত দিয়ে না যাবার জন্য নির্দেশ করছে কিংবা কোনো কিছু বারণ করছে। সকালে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে। কিন্তু কোনোভাবে আমি স্বপ্নের ব্যাপারটা মেটাতে পারছিলাম না। প্রতিদিনের মতো আজকেও আবার ল্যাবে চলে যাই এবং আজকে একটু আগে কাজ শেষ করে আমরা ওই জঙ্গলে বেরিয়ে পড়ি। আমি আবার আমার গত ২ রাতের স্বপ্নের কথাটা কোনোভাবেই আমার টিমের কাউকে বলতে পারছিলাম না। কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না। আজকে কেন জানি আমার টিম মেম্বার অ্যান্ড্রু যেতে চাইছিল না। তবে সবার কথায় পরে সে যেতে রাজি হয়। আর আমি কেমন যেন ভয় পাচ্ছিলাম, আবার কৌতূহল হচ্ছিল। মনে হচ্ছিল যদি ভালো একটা কিছু পেয়ে যাই তাহলে আমার থিসিসের কাজে সহায়ক হবে। যাই হোক, আজকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে একজনের গাড়িতে চড়ে রওনা হলাম। গ্রামের শেষ অংশে যাবার পর গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই গাড়ি রেখে হাঁটা শুরু করলাম। গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢোকার সময় এক বৃদ্ধের সাথে দেখা। বৃদ্ধ দেখতে কিছুটা কুঁচো হয়ে গেছে কিন্তু তার সবগুলো চুল দাড়ি পাকেনি। আধা পাকা টাইপের সেই আহ, সে তাদের ভাষায় জিজ্ঞাসা করলো যে কোথা থেকে এসেছি। আমরা আমাদের উত্তর না দেওয়ার আগেই সে বলল তোমরা যেখানে যাচ্ছ সেখানে যেও না, হয়তো আর ফিরতে পারবে না। কথাটি আমার মনে দাগ কাটলো। আমার সাথে থাকা অ্যান্ড্রুও কিছুটা চমকে গেল। বৃদ্ধ আরো বলল ৫টি নাবালক শিশুকে জ্যান্ত পুঁতে বুডোকে আরো শক্তিশালী করে রাখা হয়েছে। বলে রাখা ভালো, বুডো
একটি প্রাচীন রোমান শয়তান দেবতার নাম। আমরা ওই বৃদ্ধ কিছু বলার আগেই সে তার মতো চলে যায়। আমরা আমাদের মতো সেই নির্দিষ্ট লেকের পাশে গিয়ে আমাদের যন্ত্রপাতি নিয়ে দাঁড়ালাম। আজকে কেমন যেন লেকের পানি আরো বেশি দুর্গন্ধ আসছিল। আর সূর্যের আলো কম থাকায় কেমন যেন একটা অন্ধকারাচ্ছন্ন লাগছিল সবকিছু। খেয়াল করলাম চারপাশে খুব নিস্তব্ধ, এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছিল না। খুব স্তব্ধতা বিরাজ করছে ওই জায়গাটার চারপাশে। যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। যেহেতু জায়গাটা জঙ্গলে, কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, তাই মাটি খোঁড়ার জন্য কোনো অনুমতি নেয়ার প্রয়োজন হয়নি। মাটি খোঁড়ার আগে আমরা আবারও সেই নকশার কপিটা বের করে জায়গাটি ঠিক করে নিয়েছি, নিশ্চিত হয়ে নিয়েছিলাম। তারপর আমরা ৪ জনই মাটি খোঁড়া শুরু করলাম। প্রায় ঘন্টাখানেক মাটি খোঁড়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ি। ছোট একটা বিরতি নিয়ে আবার কাজ শুরু করব বলে আমার সিগারেট ধরাই। চারপাশের স্তব্ধতা আমাদের কেমন যেন শিহরণ দিচ্ছিল। এর আগেই এইরকম প্রত্নতাত্ত্বিক জিনিস নিয়ে কাজ করেছি, কিন্তু এবারেরটার মতো আগে কখনো এমন থ্রিল অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল মাটি খোঁড়ার কাজ আমাদের না। আর তাছাড়া প্রফেসর জানলে আমাদের জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে। যাই হোক, সিগারেট শেষ করে আমরা আবার কাজে ফিরলাম। তবে এবার যা দেখলাম তার ছিল আমাদের যেন অবিশ্বাস্য। মাটি খোঁড়ার আগে উঁচু জায়গাটি কেমন ছিল এখনো তেমনি আছে। একটা খোঁড়ার দাগও নেই। বিষয়টা আমাদের কাছে প্রচণ্ড অবাক লাগলো। ৪ জন মিলে ১ ঘন্টা খোঁড়ার পর মাটিগুলো আবার সেই জায়গায় পাশে ফেলেছিলাম, কিন্তু সেই চিহ্নও নেই। সত্যি অবিশ্বাস্য। এই অবাক করা বিষয়টা কেউ বিশ্বাস করতে পারছিলাম না। তাই আমাদের নিজেদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এদিকে সন্ধ্যা হওয়ার উপক্রম। আমরা সেদিন আর কাজ না করে সেখান থেকে ফিরতে শুরু করলাম। ফেরার পথে যন্ত্রপাতিগুলো যার, যার কাঁধে তুলে নিলাম। গাড়ি পর্যন্ত আসতে প্রায় ১ কিলোমিটার হাঁটতে হবে। আমি আবার সেই যন্ত্রপাতি কাঁধে নিয়েছিলাম। এখনো সেই যন্ত্রপাতি আমার কাঁধে নিয়ে আসছি। কিন্তু এবার কেন যেন আগের চেয়ে বেশি ভারী মনে হচ্ছিল। হাঁটার সময় আমার বারবার মনে হচ্ছিল কি যেন আমার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে। আর আমার ঘাড়ে প্রচণ্ড ওজন অনুভব করছিলাম। বারবার চমকে উঠছিলাম আমাদের পেছনে কারো হেঁটে আসার আওয়াজ শুনে। শুকনো পাতার ওপর পা ফেললে যেমন মড়মড় আওয়াজ হয়, ঠিক সেই আওয়াজ আসছিল আমাদের পেছন থেকে। আমাদের পাশে ঝোপের মাঠ দিয়ে কি যেন দৌড়ে গেল এবং আওয়াজ হচ্ছিল। আমাদের বুঝতে বাকি রইল না যে আমরা কোনো খারাপ একটা জায়গায় চলে এসেছি। এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা খুব দ্রুত পা চালালাম, কিন্তু যেখানে ১ কিলোমিটার পথ হওয়ার কথা ১৫-২০ মিনিটে সেখানে ১ ঘন্টা হাঁটার পরেও আমরা গাড়ির কাছে পৌঁছাতে পারলাম না। আমরা ৪ জনই প্রচণ্ড ঘামছিলাম। গাড়ি স্টার্ট দিয়ে আমাদের টিম মেম্বার প্যাট্রিক এক টানে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তখন আমরা জঙ্গল পেরিয়ে গভীর গ্রামে, যেই দেশে মোট ১৩ লাখ মানুষ বাস করে, সেই দেশের একটি অজপাড়াকা গ্রামে কজনই বা বাস করতে পারে, যেটা খুব সহজেই অনুমান করা যায়। আমাদের গাড়ি থেকে আমরা আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছিলাম না। অনেক দূরে উঁচু গির্জা ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। কেমন যেন গাড়িটা খুব ভারী হয়ে গিয়েছিল। গাড়ির স্পিড কোনোভাবেই বাড়ছিল না। মনে হচ্ছিল একটা কিছু গাড়িটাকে পেছন থেকে টেনে চলেছে। মোটামুটি বেশ কিছুক্ষণ পর আমরা শহরে প্রবেশ করি। সেদিন রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি। বারবার সেই স্বপ্ন আর স্বপ্নের সাথে মিলে যাওয়া জায়গাটির কথা মনে পড়ছিল। পরদিন সকালে জানতে পারি আমাদের সাথে থাকা আরেকজন টিম মেম্বার টেরেন্স গতরাতে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে। আর অ্যান্ড্রু প্রচণ্ড জ্বর। প্যাট্রিকের সাথে কথা বলার পর জানতে পারলাম যে প্যাট্রিক নাকি সেদিন জঙ্গল থেকে ফেরার পথে এক অদ্ভুত রকমের জিনিস দেখে, যেটা কিনা সারা গায়ে ছোপ, ছোপ দাগ, মুখটা কিছুটা ঘোড়ার মতো আর হামাগুড়ি দিয়ে সেই উঁচু জায়গা থেকে পেছন, পেছন আসছিল। অ্যান্ড্রু সুস্থ হবার পর ওর কাছ থেকে জানতে পারি আমি যেই স্বপ্ন দেখছিলাম ও নাকি সেইম স্বপ্ন দেখছিল, কিন্তু লজ্জায় কাউকে কিছু বলতে পারিনি। তখন বুঝতে পারি কেন অ্যান্ড্রু সেদিন যেতে চাইছিল না। কিন্তু ২ জন একই রকম স্বপ্ন দেখা আবার বাস্তবে সেটার সাথে মিল পাওয়া সবকিছুই কি কাকতালীয়? আর প্যাট্রিকের বর্ণনা দেয়া সেই অদ্ভুত জিনিসটির ব্যাখ্যা, এগুলো সবই কি মিথ্যা? পরে আমরা স্থানীয় লোকজনদের কাছে জানতে পারি ২য় বিশ্বযুদ্ধের সময় অনেক লাশ ওই জঙ্গলের মাঝের লেকে ফেলা হয়েছিল। আর
তারও আগে লেকের ওপর উঁচু জায়গাটাতে কজন মহিলা ৫টি বাচ্চাকে ধ্যান্ত পুঁতে ফেলেছিল তাদের বুডো নামের দেবতাকে সন্তুষ্ট করার জন্য। আর তারপর থেকেই ওই জায়গাটি অভিশপ্ত জায়গা হিসেবে পরিচিত আর পরিত্যক্ত ঘোষণা করা হয়। আমরা এখনো যখন সেই দিনটির কথা ভাবি, তখনই আমাদের সেই রহস্যের হাতছানি দেয়। আমি এখনো আমার স্বপ্ন আর বাস্তবতার কোনো ব্যাখ্যা, কোনো সুরাহা পাইনি। এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।